বিছানায় জানালার পাশে ঠায় বসে আছে নিরুপমা। আজ তার ফুলশয্যা, ফুলের গন্ধে ম ম করছে ঘরটা। আজ থেকে প্রদীপের সাথে সাথে এই ঘর তার নিজেরও। জায়গাটা তার বেশ পছন্দ হয়েছে। কি সুন্দর জানালা লাগোয়া বিছানা। ঘুম ভাঙার পরপরই মুখের ওপর সূর্যের আলো এসে পড়বে, আবার দিনের শেষে বাঁকা নিস্তেজ লালচে রোদ এসে পড়বে মেঝেতে। তারপর সন্ধ্যা নামলে এই ঘরে ঠাকুরকে জল মিষ্টি খেতে দেবে, শাক বাজবে, সারা ঘর ধুনোর ধোঁয়ায় ভরে থাকবে। একটা সুন্দর পরিপূর্ণ সংসার শুরু হবে, যেখানে অতীতের কোনো কালো ছায়া থাকবে না। এসব ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল নিরুপমা। হঠাৎ দরজা খোলার খুট করে আওয়াজ পেয়েই পেছন দিকে তাকালো। দরজা দিয়ে প্রদীপ ঘরে ঢুকছে। দরজার বাইরে কয়েকজন দাঁড়িয়ে চাপা গলায় হাসাহাসি করছে। এবার নিরুপমার বেশ ভয় করতে লাগলো। লজ্জার ভয়ে সাহসী মেয়েটা এত জড়সড় হয়ে গেল যে টেবিল থেকে দুধের গ্লাস দিতেও ভুলে গেল প্রদীপকে। চোখ বন্ধ করে একভাবে মাথা নিচু করে রইল। প্রদীপ আস্তে আস্তে দরজা জানালা সব বন্ধ করে বিছানায় এসে বসলো। নিরুপমা চোখটা খুলে শক্ত হাতে বিছানার চাদর খামচে ধরলো। মাথা আগের মতো নিচু করে রইল। প্রদীপ ওর লজ্জা দেখে আলতো করে হেসে বলল, নিরু, তাকাও আমার দিকে একবার। নিরুপমা তবুও কিছু বলল না মুখে। তার অনেক কথা বলতে ইচ্ছে করছে। প্রদীপের হাতটা চেপে ধরে তাকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, হঠাৎ করেই খুব ভালোবেসে ফেলেছি। কিন্তু বাস্তবে তার কিছুতেই বলা হচ্ছে না। না তাকিয়েও সে বেশ বুঝতে পারছে যে প্রদীপ একভাবে তার দিকে চেয়ে আছে, আর তাতে অস্বস্তি বাড়ছে। নিরুপমার উত্তর না পেয়ে প্রদীপ আবার বলল, নিরু, তাকাও আমার দিকে। অনেক কথা বলার আছে তোমাকে। আজ রাতটাই বোধহয় সব থেকে শ্রেষ্ঠ সময় তোমাকে এটা বলার জন্য। তোমার কাছে কিছু গোপন রাখতে চাই না, তাই সব স্বীকার করব আজ, সব। নিরু, আমি সত্যি ওই খুনের সাথে জড়িয়ে। প্রদীপের কথা শেষ হওয়ার আগে চমকে ওর দিকে তাকালো নিরুপমা। আর সাথে সাথে প্রদীপের কাছে আশেপাশের সবকিছু, এমনকি তার নিজের অস্তিত্ব ফিকে মনে হতে লাগলো। সম্পূর্ণ ফুলের সাজে সেজে রয়েছে নিরুপমা। স্নিগ্ধ গোলগাল মুখটা চন্দনের সাজে কি অপূর্ব লাগছে। নিরুপমা এই মুহূর্তে যে চোখে তাকিয়ে আছে, তাতে বিস্ময় আর ভয় দুটোই মেশানো আছে। সেজন্য বোধহয় তার বড় বড় চোখগুলো আরো সুন্দর লাগছে। পাতলা ঠোঁট দুখানে তীর তীর করে কাঁপছে। প্রদীপের একবার মনে হলো, থাক, আজকের দিনে কোনো কঠিন অশুভ বিষয় নিয়ে আলোচনা করব না। কিন্তু পরক্ষণেই মনে হলো, না, আর দেরি করা যাবে না। যা বলার আজ এখনই করতে হবে। তাই আস্তে আস্তে নিরুপমার হাতটা কোলের কাছে টেনে নিল সে। হাত পুরো ঠান্ডা বরফ। নিরুপমা এই প্রথম মুখ খুলল। খুব নিচু গলায় বলে উঠল সে, তুমি কি আমার সাথে মজা করছো? না নিরু, আমি মজা করছি না। সময় খুব কম, তাই আমি তোমাকে সব সত্যিটা আজকেই বলতে চাই। তুমি শুধু কথা দাও যে আমাকে ভুল বুঝবে না। বলো আমাকে। বেশ, আমি ভুল বুঝবো না, বলো তুমি। এতক্ষণে একটু সহজ হলো নিরুপমা। প্রদীপের কথা শোনার আগে সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিল। সন্দিহান চোখে আশপাশটা একবার দেখেও নিল। কেউ কোথাও নেই। এই পুরো সময়টা এখন তাদের দুজনের। প্রদীপ খুনের সাথে যে কিভাবে জড়িত সেটা সে বুঝতে পারছে না, কিন্তু এখন এই মুহূর্তে তা ততটা অবাক লাগছে না। মনে হচ্ছে এটাই তো হওয়ার ছিল। বাইরে আজ বোধহয় পূর্ণিমা। রাত একটু গভীর হতেই সাদাটে চাঁদের আলো জানালা দিয়ে বিছানায় এসে পড়েছে। এত সুন্দর পরিবেশে কেবল ভালোবাসার কথা মানায়, খুন রক্ত এসবের কথা নয়। কিন্তু প্রদীপের হাত পা বাঁধা। পুলিশ 3 দিন সময় দিয়েছে, আগামীকালই সেই মেয়াদ শেষ। তাই দেরি না করে প্রদীপ নিরুপমার দিকে তাকিয়ে আস্তে আস্তে তার কথাগুলো বলা শুরু করলো। বছরখানেক আগের কথা। আমি তখন কলকাতায় হস্টেলে ছিলাম পড়াশোনার জন্য। কাছেই যদিও বড় মামার বাড়ি ছিল, তবু একটু স্বাধীনতা উপভোগের জন্য হস্টেলটাকে বেছে নিলাম। বেশ কাটছিল দিনগুলো। ওখানে থাকতে থাকতেই বসির আর রমানাথের সাথে পরিচয় আমার। আমরা 3 জনে একসাথে থাকতাম। এদের মধ্যে বসিরই ছিল আমার প্রিয় বন্ধু। রমানাথ ছিল বয়সে খানিক বড়, আর সে কিছুটা অন্য স্বভাবের ছিল, মানে গম্ভীর ধরনের। আমি মাকেও এদের কথা অনেক বলেছি চিঠিতে, তবে বসিরের আসল নাম বলিনি কখনো, কারণ বসির ছিল মুসলিম। এসব আমি না মানলেও মা ভীষণ রকম মানে, তাই। তো যাই হোক, আমরা দুজন মোটামুটি ভালোই ছিলাম। একসাথে পড়াশোনা করা, ছুটির দিনে বায়োস্কোপ দেখতে যাওয়া, মাঝে মাঝে নিজেরা রেঁধে খাওয়া, এসব করতে করতে দিনগুলো দারুণ কাটছিল। রমানাথ মাঝে মাঝে আমাদের সাথে যোগ দিত, কিন্তু হঠাৎই একটা সমস্যার উদয় হয় অন্য একটা জায়গায়। একদিন বিকেল বেলায় আমরা 3 জন গল্প করছি, এমন সময় দেখি নিচে খুব হই হই হচ্ছে। কি ব্যাপার? উঁকি মেরে দেখি একটা 17-18 বছরের মেয়ে সুটকেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর কাঁদতে কাঁদতে কি সব যেন বলছে। উপরে তাকিয়ে দোতলায় আমাদের মধ্যে রমানাথকে দেখা মাত্রই মেয়েটা আরো জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো। রমানাথের মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আমি আর বস্তির ব্যাপার কিছুই বুঝলাম না। রমানাথকে জিজ্ঞেস করার আগেই দেখি সে তাড়াতাড়ি করে নিচে নামছে। আমরাও গেলাম পিছু পিছু। মেয়েটা তখনও মুখে কিছু না বলে কেঁদেই চলেছে। তবে হই হট্টগোলের মধ্যে আমি যেটুকু বুঝলাম তা হলো, মেয়েটার নাম সুলগ্না। সে সামনের ফড়িয়া পুকুর
দুর্গাপুর মেয়েদের কলেজে পড়ে। রমানাথ তাকে টিউশন পড়াতে যেত, সেখান থেকেই তাদের প্রেম। সেই প্রেম এতদিন গোপন ছিল, কিন্তু গতকাল ওদের কোনো এক চিঠি মেয়েটার বাড়িতে খুঁজে পাওয়া গেছে। সুলগ্না মামা বাড়িতে মানুষ, তাই প্রেমপত্র দেখে বাড়ির লোক, বিশেষ করে মামি রেগে তাকে বলেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, আর সেও সুটকেস নিয়ে বেরিয়ে এসেছে এখানে রমানাথকে বিয়ে করবে বলে। এখন রমানাথ যদি এখন তাকে গ্রহণ না করে তাহলে সে আত্মহত্যা করবে। খবর শুনে তো আমরা হতবাক। রমানাথের চোখ মুখ দেখে মায়া লাগলো। আহা বেচারা কি সমস্যায় পড়লো, এখন না পারবে বিয়ে করতে, না পারবে রেখে দিতে। আমাদের হস্টেল যদিও কেবল যে ছেলেদের ছিল তা নয়, তবে সেখানে কোনো মেয়ে এমনি থাকতো না। প্রায় ঘন্টাখানেক আলোচনার পর স্থির হলো সুলগ্না আপাতত এই হস্টেলেই থাকবে কিছুদিন, তারপরে যা হোক একটা ব্যবস্থা নেওয়া যাবে। সেই মতোই সব ঠিক হলো। আমাদের ঘরের 5টা ঘরের পরে জায়গাটা ফাঁকা ছিল, সুলগ্না সেখানেই জায়গা পেল। যেহেতু একজন মহিলা মাত্র পুরো হস্টেলে, তার উপর আমাদের সবারই সম্পর্কে ভাবি বৌদি, তাই একটু বেশি খাতির যত্ন করা হলো। রমানাথ এসব দেখে ভীষণই খুশি হয়ে পড়লো। এমনিতেই 3টে টিউশনি সে পড়াতো, বিয়ে করবে বলে আরো 3-4টে অতিরিক্ত টিউশনি পড়ানো ধরলো। আমরা ব্যাপার স্যাপার দেখে মুখ টিপে হাসাহাসি করতাম। বেশ কয়েকদিন নির্বিঘ্নে কেটে গেল, কোনো ঝামেলা হলো না, বরং দিনগুলো আরো ভালোভাবে কাটতে লাগলো। হস্টেলে থেকে সুলগ্না নিজে কলেজে পড়ার সাথে নিজেও কয়েকটা বাচ্চাকে পড়াতে শুরু করলো। এর মাঝে সে একবার বাড়ি গিয়েছিল, তার মামা মামি তাকে দেখে দরজা বন্ধ করে দিয়েছে। সুতরাং এই হস্টেলে ছাড়া তখন তার যাওয়ার মতো কোথাও ছিল না। আমি আর বসির মাঝে মাঝে সুলগ্নার ঘরে যেতাম। আমার থেকে বসির বেশি যেত। আমরা গল্প গুজব করতাম, সেও আসতো আমাদের ঘরে। আমি তাকে পড়া বুঝিয়ে দিতাম, সে আমাকে দাদা বলে ডাকতো। আমিও মাঝে মাঝে দরকারি জিনিসপত্র এনে দিতাম। সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎই এর মধ্যে একদিন রমানাথ আমাকে এসে বলল, প্রদীপ, তোর তো অনেক চেনা জানা আছে কলকাতায়, একটা বাড়ির ব্যবস্থা করতে পারিস? আমি অবাক হয়ে বললাম, কেন, এই হস্টেল ছেড়ে যাবি কেন? আরে না না, লোকে নানা কথা বলছে, এইখানে সুলগ্না পড়ে রয়েছে, এবার যদি বিয়েটা করি তাহলে তো আর এখানে পড়ে থাকবে না, তাই না? কথাটা মন্দ নয়, বেশ, আমি চেষ্টা করব, কিন্তু বিয়েটা যেন এখান থেকেই হয় এই বলে দিলাম। হ্যাঁ রে হ্যাঁ, বিয়ে এখানেই হবে, এই বলে রমানাথ হেসে উঠল জোরে। তখন সে আগের থেকে অনেক সহজ হয়ে গিয়েছিল আমাদের সাথে। তাকে দেখে এত সুখী মানুষ মনে হচ্ছিল যে কি বলবো। আমি ভেতরে ভেতরে প্রাণপণ চেষ্টা করতে লাগলাম বাড়ির ব্যাপারে। বন্ধু হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে নাকি? তবে আমার মতো এত উৎসাহ বসিরের মধ্যে দেখলাম না। ইদানিং সে কোনো কারণে একটু ঘন ঘন সুলগ্নার ঘরে যাচ্ছে, আমাকে রমানাথকে দেখলেই এড়িয়ে যাচ্ছে। এসব ব্যাপার বুঝতে বেশি সময় লাগেনি কারো, আমারও লাগলো না। ভয়ে আমার বুক শুকিয়ে গেল। একই সর্বনাশ, রমানাথ সুলগ্নাকে বিয়ে করবে বলে এত প্রস্তুতি নিচ্ছে, আর বসির কিনা এখন এসব কাণ্ড শুরু করেছে। আর সুলগ্না, সেও কি এসবে জড়িত? না না, তা কি করে হবে? আমি মনকে সান্ত্বনা দিলাম, যে মেয়ে রমানাথকে পাওয়ার জন্য এত দূর আসতে পারে, সেরকম বিশ্বাসঘাতকতা করতেই পারে না। তবু নিশ্চিন্ত হওয়ার জন্য আমি সুলগ্নার ঘরে গেলাম একদিন। আমাকে দেখে আনন্দে হেসে উঠল সে। আমিও হেসে বললাম, কেমন আছো বৌদি? বৌদি ডাক শুনে লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল সে। তারপর হাসতে হাসতে বলল, ভালো, খুব ভালো আছি আমি। তুমি কেমন আছো প্রদীপদা? আমিও আছি এই ভালোই। কথাটা বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম সুলগ্নার দিকে। না, কোনো অস্বাভাবিকতা নেই। তার চেহারা, স্বাস্থ্য এই কদিন আরো ভালো হয়েছে। মনে হচ্ছে মামা বাড়ি থেকেও এখানে বেশি সুখে আছে সে। হয়তো রমানাথকে বিয়ে করার আনন্দে তাকে আরো ঝলমলে লাগছে। তাহলে আমার সন্দেহ মিথ্যে? আমি আবার নিচু গলায় বললাম, সুলগ্না, রমানাথকে তুমি খুব ভালোবাসো তাই না? সাথে সাথে লজ্জায় লাল হয়ে এসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি নিশ্চিত হলাম, হাঁপ ছেড়ে বাঁচলাম। খুশি মনে তখন বললাম, রমানাথ খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করবে। আমি আলাদা বাড়ি খোঁজার দায়িত্ব নিয়েছি। বিয়ের পর এই দাদাকে যেন ভুলে যেও না। কথাটা শুনে আমার থেকেও খুশি গলায় সুলগ্না বলল, কি যে বলো প্রদীপদা, তুমি আমাদের কত সাহায্য করেছো, আর তোমাকে ভুলে যাব? আমি আরো সারা জীবন তোমাদের উপকার মনে রাখবো। আমার বুক থেকে পাথর নেমে গেল। অতিরিক্ত ভাবাটাই মানুষের বড় রোগ। সহজ জিনিসকেও তখন কঠিন মনে হয়। দেখতে দেখতে রমানাথ আর সুলগ্নার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। রমানাথের আত্মীয় বলতে একজন বুড়ি পিসি ছিল খালি, তার বাবাও ছিল, কিন্তু তিনি দ্বিতীয় বিয়ে করে ছেলের সাথে সম্পর্ক চুকিয়েছেন। তাই বিয়ের সমস্ত দায় দায়িত্ব আমাদের মাথাতেই এসে পড়লো। হস্টেলে এরকম বিয়ের অনুষ্ঠান আগে কখনো হয়নি। সবাই মহা উৎসাহে সব জোগাড় যন্ত্র করতে লাগলো। আমি ততদিনে বড় মামাকে বলে একটা কম ভাড়ার বাড়ির খোঁজ করে ফেলেছি। বিয়ের আগের দিন রাতে রমানাথ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাই, তুই আমার জন্য যা করেছিস তা বোধহয় নিজের ভাইও করতো না কখনো। এই উপকার ভুলবো না। প্রথম প্রথম তোদের সাথে যেভাবে কথা বলতাম না আমি, তার জন্য কিছু মনে করিস না। আমি হেসে উত্তর দিলাম, আমি যা করছি ভীষণ আনন্দের সাথে করছি। তোমরা ভালো থাকো তাহলেই হবে। বিয়ের জন্য অনেক শুভেচ্ছা। রে, তোদের মতো বন্ধু থাকলে সবসময় আমি ভালোই থাকবো।
বিয়ের দিন সকালবেলায় আমরা জানতে পারলাম সুলগ্না তার ঘরে নাকি নেই, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একবার সবাই ভাবলাম যে হয়তো মামির কাছে আশীর্বাদ নিতে, কিন্তু ঘরে গিয়ে দেখি ঘর ফাঁকা, যেন জিনিসপত্র খুব সুন্দর করে কেউ গুছিয়ে নিয়ে চলে গেছে। সাথে সাথে একটা সন্দেহ হলো, তাড়াতাড়ি করে আমাদের ঘরে গিয়ে দেখলাম বস্তির নেই ঘরে, তারও জিনিসপত্র খুব সুন্দর করে গোছানো। দুয়ে দুয়ে চার করতে আমার বেশি সময় লাগলো না। সন্দেহ পুরোপুরি বিশ্বাসে রূপান্তরিত হলো যখন দেখলাম বস্তির বালিশের নিচে একটা চিঠি লিখে গেছে। চিঠিতে লেখা, আমরা চলে যাচ্ছি, মসজিদে গিয়ে সুলগ্না ধর্ম বদলে আমাকে বিয়ে করবে। জানি খারাপ কাজ করেছি, তবু পারলে আমাদের জন্য দোয়া করিস, ইতি বসির। চিঠি দেখে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। পায়ের নিচে আর মাটি ছিল না আমার তখন। বিয়ে বাড়ির হই হই ছাপিয়ে রমানাথের মুখটা ভেসে উঠলো আমার মুখের সামনে। হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো আমার। কি হবে এবারে? এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় এই ধাক্কা আমি সামলাতে পারছি না, আর রমানাথ বেচারা কিভাবে সামলাবে? আমি ধপ করে চিঠি হাতে বিছানায় বসে পড়লাম। ঘটনার এত অবধি শুনে নিরুপমা অধৈর্য হয়ে প্রদীপকে বাধা দিয়ে বলে উঠল, আমি একটা কথা বুঝতে পারছি না, এদের মধ্যে খুনি কে, আর খুন হয়েছেই বা কে? প্রদীপ আলতো হেসে বলল, তুমি কি ভয় পাচ্ছ নাকি নীরু? না, ভয় পাচ্ছি না, তবে দুশ্চিন্তা হচ্ছে। তুমি এর মধ্যে কিভাবে জড়িয়ে গেলে সেটাই তো বুঝতে পারছি না। দুশ্চিন্তা করার মতোই বিষয় বটে। এখন তুমি করছো, কয়েকদিন পর বাড়ির লোকেরাও করবে। সেই জন্যই তো আজ এই রাতেই সব কথা তোমাকে খুলে বলতে চাই নীরু। আবারও বলছি, আমাকে ভুল বুঝো না দয়া করে। না, আমি কিছু ভাববো না, এবার বলো বাকি ঘটনাটা। আমার ভীষণ কৌতূহল হচ্ছে। আসলে কৌতূহলী থেকে ভয়টাই বেশি হচ্ছিল নিরুপমার। কত স্বপ্ন নিয়ে বিয়ে করে এ বাড়িতে এসেছে সে, আর এখন কিনা এই সব খুনের ঝামেলায় জড়িয়ে পড়েছে তার স্বামী। চোখ বন্ধ করে একবার সেদিন রাতের মৃতদেহের ছবিটা মনে মনে ভেবে নিল নিরুপমা। কি বিভৎস দৃশ্য! রক্তে মাখামাখি এলাকা, হা করা মৃতদেহ, আর সেখানে পোকামাকড় চলাচল করছে। সে নিশ্চয়ই রমানাথ বা বসিরের মধ্যে কেউ একজন। গল্পে এরা ছিল জীবিত, আর আজ মানুষের জীবন যেন কত ঠুনকো, এই আছে এই নেই। আজকে এমন একটা বিশেষ রাত, নতুন জীবনের শুরু। বাইরে পূর্ণিমা, আর তার সামনে বসে প্রদীপ শোনাচ্ছে এক খুনের কাহিনী। পুরো পরিবেশটাই যেন অন্যরকম লাগছে। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে নিচু গলায় প্রদীপ আবার বলতে শুরু করলো তার কথা। তো যেটা বলছিলাম, বসিরের বিছানার নিচে ওই চিঠি দেখে আমি তো ভয়ে দুশ্চিন্তায় কুঁকড়ে গেলাম। লোকজন যে কাউকে ডাকবো সেটাও মাথাতে এলো না। খানিকক্ষণ চুপ করে বসে থাকার পর দেখি রমানাথ হাসি মুখে এদিকে আসছে। ওর হাসি মুখ দেখে আমার এমন মায়া লাগলো যে কি বলবো। আমার সামনে এসে দাঁড়িয়ে সে তখন বলল, এই এমনি মুখ করে বসে আছিস কেন? কি হয়েছে? আজ আনন্দের দিনে কেউ এমন ভাবে বসে থাকে? আমি কোনো কথা না বলে বসিরের লেখা চিঠিটা ওর হাতে দিলাম। চিঠি পড়ে ওর কোনো ভাবান্তর হলো না। একই রকম হাসি মুখে সে অতিরিক্ত স্বাভাবিক ভঙ্গিতে বিড়বিড় করে বলল, ও তার মানে তো আজ কোনো বিয়ে হবে না। যাই, ওদের আয়োজন বন্ধ করতে বলি। আমি অবাক হয়ে বললাম, তুমি কষ্ট পাওনি? বসির যে এরকম কিছু করবে আমি তো ভাবতেই পারছি না। আর সুলগ্না, সে তো তোমাকে ভালোবাসতো তাই না? সে এরকম করলো? রমানাথ একই রকম স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ করলো, ওই আর কি। যাকগে, আজ তাহলে কোনো বিয়ে হবে না, আমি যাই তবে। রমানাথ, শোকে কি তুমি পাগল হয়ে গেলে? তুমি যদি চাও তো আমি ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি বড় মামাকে বলে। বলো, তুমি চাও সেরকম কিছু? না, আমি কিছু চাই না। গম্ভীর মুখে কথাগুলো বলে আমাকে কিছু আর বলার সুযোগ না দিয়ে রমানাথ চলে গেল। আমি যে কি করবো ভেবে পেলাম না। মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। ঝামেলা থেকে এখন দূরে থাকাই ভালো। একটু খোলা বাতাসে বেরিয়ে আসার জন্য মাঠের দিকে গেলাম। যাওয়ার সময় শুনতে পেলাম রমানাথ হাসতে হাসতে চিৎকার করে সবাইকে বলছে, কোনো বিয়ে হবে না আজ, সবাই ঘরে যাও, কোনো বিয়ে হবে না আজকে। কোনো বিয়ে নেই। স্পষ্ট বুঝতে পারলাম আকস্মিক আঘাতে তার মাথায় কোনো গন্ডগোল সৃষ্টি হয়েছে। সহজেই অসুখ সারবে না। কিছু মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা মানুষকে সারা জীবন যেভাবে মানসিকভাবে পঙ্গু করে দেয়, তা কোনো বড় অপরাধের চেয়ে কম নয়। সেই মুহূর্তে আমি ঠিক করেছিলাম জীবনের কাউকে এভাবে বিশ্বাস করব না। যদিও সে প্রতিজ্ঞা আর তোমার জন্য রাখা হলো না নিরুপমা। আমি চোখ বন্ধ করে যে কোনো অবস্থায় তোমাকে বিশ্বাস করতে পারি। যাই হোক, আবার মূল ঘটনায় ফিরে আসি। এরপরে সেদিন যখন আমি ফিরেছিলাম তখন খবর পাই যে রমানাথ নাকি নিজের সব জিনিসপত্র নিয়ে কোথায় চলে গেছে। পুরো ঘরটাই আমি একা হয়ে গেলাম। তাই হস্টেলের পাট চুকিয়ে বড় মামার বাড়ি গিয়ে উঠলাম। ইতিমধ্যে হস্টেলে সুলগ্নার নামে প্রচন্ড খারাপ খারাপ বক্তব্য শুনতে পেলাম। বসিরকে নিয়েও শুনলাম বাজে বাজে কথা। পুরো ঘটনাটায় আমি সামগ্রিকভাবে জড়িয়েছিলাম, তাই আমার নিজেরও এসব শুনতে বিরক্তি লাগছিল। সব ছেড়ে বেরিয়ে এলাম। রমানাথ, সুলগ্না বা বসির কারোর সাথে আমার আর কোনো যোগাযোগ রইল না। আমি ডুবে গেলাম আমার নিজের পড়াশোনা নিয়ে। তারপর এলাম এখানে, এই গ্রামে। বেশ কিছুদিন নির্বিঘ্নে কাটলো, কিন্তু সেই সুখের দিন আর বেশি দিন রইল না। মাসখানেক আগে একদিন মা
মাঝরাতে হঠাৎ শুনি দরজার বাইরে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। আমি তখন একটা গল্পের বই পড়ছি, বিছানায় শুয়ে শুয়ে দরজায় আওয়াজ শুনে গেলাম বাইরে উঠোনে। তখন দরজা খুলে বাইরে তাকিয়ে দেখি ওমা, সেখানে দাঁড়িয়ে রয়েছে বসির। তার চোখ মুখ শুকিয়ে কালচে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন ভীষণ ভয় পেয়ে রয়েছে। আমি প্রথমেই আগের তিক্ত ঘটনার কথা ভেবে মুখ ঘুরিয়ে নিলাম, কিন্তু তারপরই ওর কথা শুনে বাধ্য হলাম তাকাতে। বসির কাঁদো কাঁদো হয়ে আমার হাত ধরে বলল, ভাই আমি জানি আমি ভুল করেছি, আমার উপর রাগ করিস না। আর আমি আমি ভীষণ বিপদে পড়েছি, আমাকে সাহায্য কর দয়া করে। কি হয়েছে বল আমাকে, তারপর তো সাহায্য করার কথা উঠছে। আমার কথা শুনে বসির আতঙ্কে একবার আশেপাশে দেখে নিল, তারপর আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে আবার বলল, আমাকে আগে তোর বাড়িতে ঢুকতে দে, তারপর সব বলবো। আমিও কথা না বাড়িয়ে ঘরে আসতে বললাম। বাড়িতে তখন সবাই ঘুমোচ্ছে। সাবধানে শব্দ না করে আমি ঘরে আসলাম আর নিজের অজান্তেই ঝামেলা বয়ে আনলাম নিজের হাতে করে। বসির ঘরে ঢুকে প্রথমে বিছানায় বসলো, তারপর কাঁপতে কাঁপতে বলল, রমানাথ আমাকে মেরে ফেলবে রে, মেরে ফেলবে, আমাকে বাঁচা তুই প্রদীপ, তোর হাতে পায়ে ধরি, আমাকে কয়েকদিন তোর বাড়িতে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দে। আমি বসিরের কথা শুনে বিন্দু মাত্র বিচলিত না হয়ে বললাম, তুই যা করেছিস তাতে মেরে ফেলতে চাওয়াটা এমন কিছু অস্বাভাবিক নয়। ভালো কথা, সুলগ্নাকে বিয়ে করেছিস? কে, নাসিমা? হ্যাঁ, আমরা শাদী করেছি, কিন্তু ওকে অন্য একটা জায়গায় রেখে এসেছি। এসব কথা পরে হবে, তুই এখন আমাকে বিপদ থেকে বাঁচা। ও আচ্ছা, সুলগ্না এখন আবার নাম বদলে নাসিমা হয়েছে? বাহ, ভালো। তা রমানাথ এখন তোদের খুঁজে বেড়াচ্ছে মারবে বলে, তাই তো? হ্যাঁ, আমি একবার মরতে মরতে বেঁচেছি। কয়েকদিন আগে ফাঁকা রাস্তায় রমানাথ আমাকে দেখতে পেয়ে গলা টিপে মারতে চেয়েছিল। ওকে প্রথমে চিনিনি, এক মুখ দাড়ি গোফে, মুখ ভর্তি, মাথা পাগল হয়ে গেছে পুরো। নেহাত আমার হাতে একটা ব্যাগ ছিল, সেটা দিয়ে আঘাত করে আমি পালিয়ে আসি। তারপর একদিন কিভাবে যেন সে আমাদের বাসা খুঁজে বের করে, বাসায় এসে আমাকে নাসিমাকে দুজনকেই মারতে চায়। আমি থানায় যাই বলতে, ওরা খালি রিপোর্ট লিখে নেয়, কিছু করে না। আর তারপর আমি আর নাসিমা বাসা বদলাই, ওকে অন্য এক বাসায় রেখে আমি ঘুরছি এদিক ওদিক। ও এত দূর আসবে না, বা আসলেও তোকে তো ও বিশ্বাস করে। তুই বলবি যে আমি এখানে নেই, কেমন বল? পারবি না বলতে? কতদিন থাকবি এইভাবে তুই পালিয়ে? সারা জীবন তো থাকবি না। না, অল্প কয়েকদিন থাকবো, কয়েকটা চিঠিপত্র লিখবো, এখান থেকে অনেক দূরে চলে যাব, রমানাথের এলাকার বাইরে। আমি কিছুক্ষণ ভাবার সময় নিলাম। রমানাথের সাথে বিশ্বাসঘাতকতা করে সুলগ্না আর বসির দুজনেই ভুল কাজ করেছে, কিন্তু তা বলে তাদের মৃত্যুও তো কাম্য নয়। তাই ঠিক করলাম বসিরকে সাহায্য করব, আর রমানাথ খুঁজে খুঁজে এখানে এলে ওকে কোনো মানসিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করব। সেই মতোই কাজ হলো। বসিরের আসল পরিচয় মাকে বললাম না, অন্য নাম বললাম। সে বেশ ভালোই দিন কাটাতে লাগলো। দেখে মনে হলো তার যাওয়ার কোনো ইচ্ছেই নেই। সুলগ্না বা নাসিমা কাউকেই মনে পড়ছে না। প্রাণের ভয় এখন প্রেম উড়ে গেছে বোধ হয়। যাই হোক, সব শান্তির মাঝে একদিন বসিরের আতঙ্ক সত্যি হলো। সেদিন দুপুরবেলায় ভাত খেতে সবে বসেছি, মা এসে বলল কে একজন এসে দেখা করতে এসেছে আমার সাথে। দরজার কাছে গিয়ে দেখি রমানাথ দাঁড়িয়ে, তবে বসিরের বর্ণনার সাথে কোনো মিল নেই। দিব্যি দাড়ি গোফ, কামানো সুন্দর মুখ, চোখের দৃষ্টিও স্বাভাবিক, পাগলামের কিছু লক্ষণ নেই। তাহলে কি বসির আমাকে মিথ্যে বলল? আমি অবাক হয়ে বললাম, রমানাথ কেমন আছো? সে অপ্রস্তুত ভাবে হেসে বলল, ভালো আছি ভাই, তুই? আর বসির এখানে আছে না? ও জানিস তো পুরো পাগল হয়ে গেছে, আমাকে দেখলেই ভয়ে পালায়। কবে কোন এক পাগল ওকে মারতে গিয়েছিল, সেই থেকে ওর ধারণা হয়েছে আমি নাকি ওকে মেরেছি। আমাকে দেখে কি তোর পাগল মনে হচ্ছে? রমানাথের কথা শুনে আমার নিজেরই মাথা পাগল পাগল লাগতে লাগলো। এ বলে ও পাগল, ও বলে এ পাগল। আসলে যে কে পাগল আমি বুঝে উঠতে পারলাম না। রমানাথকে ভিতরে আসতে বললাম। আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, তুমি তাহলে সত্যি সুস্থ? এতদিন ছিলে কোথায়? আমি কাজের খোঁজে এদিক ওদিক ঘুরছিলাম। বিয়ের কষ্ট তখন অনেকটাই কমে গেছে, যা হয়ে গেছে তা তো আর ফেরানো যাবে না ভাই, তাই না? তা বসিরের সাথে দেখা হলো, ভালো করে কথা বলতে গেলাম, আরো বেচারা ভয়ে পালাতে লাগলো আমাকে দেখে। কি বিপদ বলো দেখি। রমানাথের কথা অবিশ্বাস করতে পারলাম না। ওকে বসিয়ে রেখে ভেতরে বসিরকে গিয়ে সব বললাম। বসির ভীত গলায় বলল, প্রদীপ মিথ্যা বলছে, ওই আমাকে মারতে এসেছিল, আমি সত্যি বলছি। আমি তখন ভীষণ বিরক্ত হয়ে গেলাম। শুধু শুধু অন্যের ঝামেলায় নিজেকে জড়ানোর কোনো মানে হয় না। আমি রেগে বললাম, দেখো বসির, আমার এত যন্ত্রণা ভালো লাগছে না। বাইরে রমানাথ বসে আছে, তুমি সরাসরি ওর সাথে কথা বলে নাও, নিজেদের ঝামেলা মিটিয়ে নাও। এই বলে প্রায় জোর করে টানতে টানতে ওকে নিয়ে এলাম বাইরের ঘরে। রমানাথ তখনও ঠায় বসে আছে চেয়ারে। বসিরকে দেখে অলক্ষে ওর যে চোখটা জ্বলে উঠলো তা আমাদের নজরে পড়লো না। বসির এরকম ভাবে রমানাথকে একটু যেন ভরসা পেল। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ওর পায়ে গিয়ে পড়লো আর মুখে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমি একা না, নাসিমা মানে সুলগ্নাও আমাকে ভালোবাসে। ও তোমার সাথে সম্পর্ক করেছিল খালি মামা বাড়ির আশ্রয় থেকে নিজের একটি ঘরের জন্য, কিন্তু হস্টেলে একে অপরকে দেখি আমরা ভালোবেসে ফেলি, তাই বাধ্য হয়ে তোমাকে ঠকিয়ে বিয়ে করে ফেলি। ওর কথা শুনে রমানাথ হাসি মুখে বলল, আরে পাগল, আমি কিছু মনে করিনি, যা হয়ে গেছে গেছে। আমি কি এখানে এমনি এমনি এসেছি? সুলগ্না মানে তোর স্ত্রী নাসিমায় চিঠি পাঠিয়েছে আমাকে দিয়ে। আমি গিয়েছিলাম ওকে বোঝাতে যে যেই পাগলটাকে তোমরা আমি বলে ভাবছিলে সেটা আমি নই। তখন ও খুশি হয়ে আমার কাছে ক্ষমা চাইলো আর এই চিঠি লিখে দিল তোমাকে।
বসির অবিশ্বাস্য মুখে চিঠিটা নিল। তারপর চিঠি খুলতেই ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। হেসে সে বলল, আর এটা তো নাসিমারই হাতের লেখা। অনেক ধন্যবাদ রমানাথ, অনেক ধন্যবাদ। আমি নিশ্চিন্ত হলাম। এই দৃশ্য দেখে আমার মনটা ভালো হয়ে গেল। বসিরের আসলে মনে পাপবোধ ছিল একটা, তাই সব জায়গায় রমানাথের ছায়া দেখে ভয় পেয়েছে। ঠিক হলো, 3 বন্ধু মিলে আজ খাওয়া দাওয়া করব, গ্রামটা ঘুরে দেখাবো ওদের, তারপর ওরা পরের ভোরের দিকে রওনা দেবে একসাথে। সেই মতোই সব চলতে লাগলো। আর সেদিন রাতেই খুনটা হলো। মাঝরাতে বিছানায় ওদের দুজনকে না দেখে ঘাবড়ে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। তারপর দেখি বালিশের ফাঁকে একটা কাগজ রাখা। সব স্থানেই বোধহয় আমাকে চিঠি দেখার কাজটা করতে হয়। আমি চিন্তিত হয়ে সেটা খুলে দেখলাম। তাতে লেখা আছে, এবার লেখার পালা আমার। বসিরকে নিয়ে গেলাম, তুইও ওকে স্থান দিলি, ভালো। সেদিন সুলগ্নাকে নিয়ে পালানোর সময় ওর দিন ছিল, আজ আমার সময়। পাগল সেজে মারতে পারলাম না, তাই ভদ্র সেজে এলাম। ভদ্ররাই তো আসল অভদ্র, কি বলিস? আর সুলগ্নার হাতের লেখা, তোরা এত বোকা। আমি ওর সাথে কথা বলেছি চিঠিতে, লেখা নকল করা কোনো ব্যাপারই না আমার কাছে। যাই হোক, বসির আজ শেষ হবে, আর এরপর সুলগ্নাও হবে। তুই কিচ্ছু করতে পারবি না। যদি বাধা দিতে আসিস, তোর বাড়ি চিনে গেলাম তো, পুরো ফাঁকা করে দেবই বলে দিলাম। ভালো আছিস, ভালো থাক। ইতি, রমানাথ। নিরুপমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। এই রকম কাহিনী সে একবার একটা গল্পে পড়েছিল, তখন রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল, কিন্তু বাস্তবে নিজের স্বামীর মুখে এই ঘটনা শুনে আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। কথার মাঝখানে প্রদীপকে থামিয়ে সে বলে উঠল, তুমি কি করলে তারপর? ওদের খুঁজতে বেরোলে? আর বসির যদি জানতোই রমানাথ এমন, তাহলে ওর সাথে গভীর রাতে কেন বেরিয়ে গেল বাইরে? প্রদীপ তার সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। কত চিন্তা করছে মেয়েটা তার জন্য। আজ থেকে মায়ের সাথে সাথে আরো একজনের নাম তালিকায় যোগ হলো, যারা তার জন্য দুশ্চিন্তা করবে, ভালোবাসবে আর সর্বোপরি আগলে রাখবে। সে একটু থেমে আবার বলতে শুরু করলো, না, আমি প্রথমে ছুটে যাইনি। ব্যাপারটা আত্মস্থ করতে সময় লেগে গিয়েছিল আমার। মিনিট খানেক বসে থাকার পর আমি আমাদের বাড়ি দেখাশোনার লোক অনন্ত কাকাকে গিয়ে জিজ্ঞাসা করি যে একটু আগে এখান থেকে কেউ বেরিয়েছে কিনা। তখন অনন্ত কাকা বলল যে একটু আগে সে একজন লম্বা মতো কাউকে বেরোতে দেখেছে এখান থেকে। তবে সে একাই ছিল, সাথে কেউ ছিল না। আমি তো আবার প্রচন্ড দ্বন্দ্বে পড়ে গেলাম এই কথাটা শুনে। ব্যাপার কি? লম্বা বলছে যখন, এটা বসিরই হবে নিশ্চয়ই, কিন্তু সে একা গেল কেন? রমানা তো চিঠি লিখেছিল অন্যরকম। সেটা কি তবে আমাকে ভয় পাওয়ানোর জন্য? আর তাহলে সেই বা কোথা দিয়ে বেরোলো? একসাথে অনেকগুলো চিন্তা ভাবনা আমার মাথায় এলো। গন্ডগোল যে কিছু একটা হয়েছে, এতে আমি নিশ্চিত ছিলাম। সবচেয়ে বড় কথা হলো, রমানাতে যদি জোর করে বসিরকে নিয়ে বেরোতো, তাহলে চিৎকার চেঁচামেচি হতো, কেউ না কেউ শুনতে পেত। তাহলে হিসেব গোলমাল হয়ে যেতে লাগলো আমার। আর তখনই বিদ্যুৎ চমকের মতো মনে পড়লো যে সব মিটমাট হয়ে যাওয়ার পর রমানাথ বসিরকে আরো একটা কাগজের মতো কিছু দিয়েছিল। আমি ভেবেছিলাম সুলগ্নার চিঠি হবে হয়তো কোনো, তাই আর জিজ্ঞেস করিনি। নিশ্চয়ই সেই চিঠিতে কিছু একটা ছিল। রমানাথ যেখানে নিজে বলেছে যে সে হাতে লেখা নকল করতে পারে, সেখানে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একটা কথা বুঝতে পারছিলাম না, সেটা হলো, নিশ্চিন্ত হলেও আমার নিজেরও যেখানে হালকা সন্দেহ রয়ে গিয়েছিল, সেখানে বসির এত কিছুর পর একদিনের মধ্যে রমানাথকে বিশ্বাস করে নিল কেমন করে? ওকে আক্রমণ করা সেই পাগল আর রমানাথ যে একই ব্যক্তি, সেটাও ভালোভাবে বুঝলো না। আসলে সুলগ্নার সাথে বিয়ের দিন ওভাবে পালিয়ে যাওয়ার মতো সাহসী কাজ করলেও বসির ছিল একেবারে বোকা ধরনের মানুষ। ভাগ্যে বিপদ থাকলে বোধহয় এভাবেই বিধাতা তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। এতটুকু বলে প্রদীপ একটু জল খেয়ে দম নিল। তারপর আবার গম্ভীরভাবে বলতে শুরু করলো, পাগলের মতো অত রাতে আমি বেরিয়ে পড়লাম ওদের খুঁজতে। কোন দিকে যাব ঠিক করতে পারলাম না। নির্জন জায়গা বলতে একটা জায়গা আছে এখানে, সেটা হলো নদীর পালের ওই জঙ্গলের এলাকাটা। মোটামুটি নিশ্চিত হয়েই ওদিকে এগিয়ে যাই, কিন্তু হায়, ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। আমি সেখানে গিয়ে দেখি বসির রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। ওর মাথা ফেটে রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। বোঝাই যাচ্ছিল যে দেহে আর প্রাণ নেই। তবে খুনটা করে ফেলেও রমানাথ সেখানে থেকে পালাতে পারেনি। আমার পায়ের শব্দ পেয়ে লুকিয়ে পড়েছিল গাছের আড়ালে। আমাকে যদিও সে জানাতেই চাইছিল খুনের কথাটা, নিজের শক্তি জাহির করার জন্য রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। একটু ভয় পেলেও মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম ওর দিকে। সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, এই কাজটা তুমি কি ঠিক করলে রমানাথ? একটা মানুষ দোষ করেছে বলে তাকে তুমি খুন করে ফেলবে? তুমি তো মানসিকভাবে অসুস্থ একজন। আমার কথার উত্তরে রাগে হিস হিসিয়ে উঠল রমানাথ। এই, তুই একটাও আর কথা বলবি না। বেশি ভালো মানুষই একদম দেখাবি না আমার সাথে। আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়ি। তবে বুঝেছিস, বেশ করেছি, খুন করেছি, এখন আমি পালাবো। আর তুই যদি বাধা দিস তাহলে তোকেও শেষ করে দেব। রমানাথের এই রূপ দেখে আমার শরীরটা ঝিমঝিম করতে লাগলো। মানুষের এত তাড়াতাড়ি এমন পরিবর্তন হয়? রমানাথকে আমি বছর খানেকে যা দেখেছি, কম কথা বললেও তাকে দেখে অন্তত ভালো মানুষ বলেই মনে হতো। বয়সে যে আমার থেকে সে অনেকটা বড়, সেটা কখনো বোঝাই যায়নি। আমি ঠিক করলাম ওকে যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে থানায় নিয়ে যাব, না হলে ওদিকেই সুলগ্নাকেও শেষ করে দেবে। শেষ চেষ্টা করার জন্য মিনমিন করে মিথ্যা কথাটা বললাম, দেখো রমানাথ, যা হওয়ার হয়ে গেছে। আমি খুনের কথা কাউকে বলবো না। তুমি আমার সঙ্গে আসো, একটু মাথা ঠান্ডা করে বসে থাকো।
আমি জানি ভালোবাসার মানুষের প্রতিস্থাপন হয় না, তবু সুলগ্নাই তো পৃথিবীর একটা মেয়ে নয়। তুমি অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করবে কেমন? আসো এখন আমার পেছন পেছনে। কিন্তু রমানাথ শুনলো না আমার কথা। ও বীভৎসভাবে হাসতে লাগলো। এই প্রথম আমার রাতের অন্ধকারে ওই হাসি শুনে ভয় লাগলো, ভীষণ ভয় লাগলো। আর তারপরে এমন একটা কথা রমানাথ বলল যে বিশ্বাস নামক বস্তুটির উপর আমার পুরোপুরি ভরসাই উঠে গেল। আমার কথার জবাবে সে হাসতে হাসতে বলল, ভালোবাসা? ওসব আমার চাই না, আমার ওই মেয়েটাকেই চাই। অনেক বছর আগে এরকম একজনকে চেয়েছিলাম, কিন্তু সেই মেয়েকে পেলাম না, পাখি ফসকে গেল। চেষ্টা অনেক করেছি তারপর, কিন্তু কোনো মেয়েকে পুরোপুরি আমার করে পাইনি। চাইলেও আমি খারাপ জায়গায়, নিষিদ্ধ জায়গায় যেতে পারতাম, তবে যাইনি, কারণ আমি চেয়েছিলাম সাধারণ একজনকে বা অনেকজনকে। এরপরে সুলগ্নাকে পেলাম। কি দারুণ শরীরের গঠন! পড়াতে গিয়ে ঠিক করলাম একে আমি আমার জালে ফাঁসিয়েই ছাড়বো, সেটাও করলাম। আমি তো জানতাম মামাবাড়ি ছাড়া ওর কোনো রাস্তা নেই, তাই বেশি বেশি করে ভুলভাল সময় চিঠি পাঠাতাম যাতে ও বাধ্য হয় আমাকে বিয়ে করতে। আর সেটাই ঠিক হতে যাচ্ছিল। এমন সময় বাধা হয়ে দাঁড়ালো এই বসির শয়তান। সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো, বউ পালানোর নাম নিয়ে খেপাতে লাগলো। চাইলে এবারেও আমি অন্য কোনো মেয়েকে উঠিয়ে নিতে পারতাম, আমার কাছে মেয়ে মানুষের শরীর হলেই হলো। এমনিতে অবশ্য সুলগ্না একে বিয়ে করে নিজের ভালোই করেছিল, কিন্তু এই বসির হারামির জন্য আমাকে অনেক অপমান ভোগ করতে হয়েছে, তাই জন্য শাস্তিও পেয়েছে, বুঝেছিস? ওই হারামজাদি সুলগ্নাটাকেও আমি শায়েস্তা করবো এবারে। দাঁড়া, এখন সর দেখি, সর, আমাকে পালাতে দে। এই বলে আমাকে ধাক্কা মেরে কথা বলার কোনো সুযোগ না দিয়ে রমানাথ দূরে কোথাও পালিয়ে যেতে লাগলো। চিৎকার করার শক্তিটুকু যেন আমার ছিল না তখন। রমানাথ এরকম ধরনের মানুষ, ছি ছি, এতটা নীচ ছিল তার মন। ওকে সরল মনে বিশ্বাস করে আমি কত উপকার করতে চেয়েছি, পবিত্র ভালোবাসা ভেবে ওদের বিয়ের বন্দোবস্ত করেছি, বিয়ে ভেঙে যেতেও কত কষ্ট পেয়েছি। আর সেই রমানাথ কিনা এরকম, এত খারাপ চরিত্র তার! ছি, আর ভাবতে পারলাম না। ঘেন্নায় রাগে আমার গা গুলিয়ে উঠছিল। তাই আমার চোখের সামনে দিয়ে পালিয়ে গেলেও আমি কিছু করতে পারলাম না। হুঁশ এলো মিনিট খানেক পর, একটা পায়ের শব্দ আর নুপুরের শব্দ শুনে। সামনে বন্ধুর মৃতদেহ, খুনি চোখের সামনে দিয়ে পালিয়েছে। এমন অপার্থিব পরিবেশে নুপুরের আওয়াজ এত বীভৎস লাগছিল বলার মতো নয়। ওর উপর খুনের দায় আমার উপরে আসার একটা ভয় তো ছিলই। তাড়াতাড়ি সরে যাই আমি ওখান থেকে, আর তখনই দেখতে পাই অন্ধকারের মধ্যে থেকে তুমি আসছো এদিকে। তুমি এলে, এসে চারিদিকে ভীত চোখে তাকালে, আর পায়ে হাত দিয়ে কিছু একটা করলে। তোমাকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম আমি, কিছু বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ থাকার পর তুমি চলেও গেলে ধীরে ধীরে। তখন বুঝিনি যে তোমার নুপুরটা খুলে পড়ে গেছে। আর এর পরের ঘটনা তো তোমার জানাই। আমি সে কারণেই বিয়েটা এত তাড়াতাড়ি করতে চেয়েছিলাম। বসিরের কোনো এক দূর সম্পর্কে চাচাজি এখন ওর সম্পত্তিগুলো নেওয়ার জন্য পুলিশকে দিয়ে নতুন করে তদন্ত শুরু করিয়েছে। রমানাথ প্রচন্ড চালাক হলেও একটু ভুল করে ফেলেছিল। সেটা হলো আমাকে লেখা ওই চিঠিটা। ওটা রমানাথের বিরুদ্ধে জোরালো না হলেও কিছুটা প্রমাণ তো খাড়া করেই। আমি এতদিন সব জেনেও চুপ করেছিলাম শুধু তোমার কারণে। সেই জন্যই ওই নতুন নুপুরও দিয়েছিলাম তোমায়, তুমি এসবে জড়িয়ে পড়তে আর আমাকেও ভুল বুঝতে। এরপর সুলগ্না খোঁজ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি কোনোভাবে। এই হলো আসল বিষয়বস্তু। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন বলো আমি কি করব? পুলিশের কাছে সব স্বীকার করলে ওরা কোনো শাস্তি দেবে এর আগে তথ্য গোপনের অপরাধে? তবু আমি সত্যিটাই স্বীকার করব, যদিও বাবা বড় মামা সেটা সামলে নিতে পারবে। তুমি আমায় বিশ্বাস। এত বড় ঘটনাটা বলার পর থামলো প্রদীপ। নিরুপমা একভাবে ওর দিকে চেয়ে রয়েছে। তার বুকের ধুকপুকানি আরো বেড়ে গেছে পুরো ঘটনাটার শেষটুকু শুনে। কে এই রমানাথ, যে কিনা এর আগেও কোনো মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল? বছর 5 আগে নিজের সাথে হওয়া সেই ঘটনাটা মনে পড়ে গেল। সেই নতুন মাস্টার নয় তো? কাঁপা কাঁপা গলায় সে প্রদীপকে বলল, তোমার কাছে রমানাথের কোনো ছবি আছে? ছবি? না, সেরকম তো নেই, তবে হ্যাঁ আমাদের 3জনের একবার তুলেছিলাম, সেটা আছে হয়তো। কিন্তু কেন? তুমি ছবি দেখে কি করবে? আমার কিছু দরকার আছে, তুমি আমাকে একটু দেখাও, আমি সব বলবো তোমাকে। আর কথা না বাড়িয়ে প্রদীপ খাট থেকে উঠে দাঁড়ালো, আলমারির কাছে গিয়ে খুঁজতে শুরু করলো সেই ফটোটা। প্রায় মিনিট 5 পর একটা কালো সাদা অল্প ছেঁড়া ছবি নিয়ে আবার খাটের কাছে এলো প্রদীপ। নিরুপমার হাতে সেটা দিয়ে বলল, নাও ধরো। ছবিটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস পেল নিরুপমা। না, সে নতুন মাস্টার নয়, এ অন্যজন। তবে যেই হোক, সেই একই প্রজাতিরই তো প্রাণী এরা। ঘেন্নায় ছবিটা বিছানায় ফেলে সে প্রদীপের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি একটা সত্যি কথা বলতে চাই, শুনবে? কি কথা বলো? কখনো যদি জানতে পারো তুমি ছাড়া অন্য কেউ আমার সাথে জোর করে কিছু খারাপ করার চেষ্টা করেছে, তখনই কি এই একই রকম ভালোবাসা থাকবে? প্রদীপ কিছুক্ষণ চুপ থেকে একটু সময় বলল, খারাপ লাগবে এটা সত্যি। তোমাকে ছুতে গেলে সেটা মনে না করতে চাইলেও আসবে, তবে তোমাকে ঘেন্না করব না। যে জোর করেছে তাকে করব, চেষ্টা করব বিষয়টা ভুলে থাকার, এটুকুই। কিন্তু হঠাৎ এ কথা বললে, কিছু হয়েছে?
আজ তুমি যেমন সব সত্যি বললে সেই দায়িত্ব আমারও নেওয়া উচিত, তাই বলবো, সব বলবো আজ তোমায়। আকাশে তখন অল্প ভোরের রেখা সবে দেখা দিয়েছে। নিরুপমার কথা শোনার আগেই ওকে নিজের অনেকটা কাছে টেনে নিল প্রদীপ। নিরুপমা কোনো বাধা দিল না, খুব ভালো লাগছে তার, খুব। মাথা নিচু করে সে বলতে শুরু করলো সেই অন্ধকারের ঘটনাটা। প্রকৃতি ততক্ষণে ধীরে ধীরে অন্ধকার থেকে আলোয় ভরে গেছে। 6 মাস পর উনুনে রান্নাটা চাপিয়ে আবার ভেতরের ঘরে এলো নিরুপমা। এখনো কত কাজ বাকি, ঘরটাকে সুন্দর করে গোছাতে হবে, সব রান্না বান্নাও শেষ করতে হবে। আজ এতদিন পরে বোন আর বাবা মা আসবে কলকাতার এই বাড়িতে, একটু সুন্দর করে কি না সাজালে চলে? প্রদীপ সে কখন বেরিয়েছে বাজারে, এখনো ফিরল না। পুরো বাজারটাই তুলে আনবে নাকি? আনবে তো সেই এক গাদা ফলমূল, এই সময় নাকি বেশি ফলমূল খাওয়া ভালো, এই সেই কত কিছু। নিরুপমা শরীরে বেড়ে ওঠার নিজের অংশটার যত্ন নিতে একটুও খামতি রাখে না প্রদীপ। আপাতত তাই নিরুপমা কলেজের ছুটিতেই আছে। বিছানাটা সামান্য ঝেড়ে পরিষ্কার করে রান্নাঘরে যেতে গেল সে, তখনই দরজা ঠকঠক আওয়াজ শুনে বুঝলো প্রদীপ এসেছে। ঠিক 3 বার টোকা মারবেও, না হলে দরজা খোলা বারণ। এই শহরে নাকি অনেক রকম মানুষের বাস, তাই তার সাবধানতা নিয়ে চিন্তার শেষ নেই প্রদীপের। খোলা দরজা দিয়ে ঢুকতে ঢুকতে প্রদীপ ক্লান্ত গলায় বলল, কই নাও বাজারগুলো, পারবে তো নিতে? হ্যাঁ রে বাবা পারবো, এত চিন্তা করো কেন? চিন্তা করতে হয়, তুমি মা হবে কিন্তু বাবা তো না, আমি বাবা হব। তোমার ব্যাপারটাকে আমি অনুভূতি করতে না পারলেও তার ভাগ তো নিতে পারি। আচ্ছা হয়েছে বাবা, দাও সবজিগুলো। হাসি মুখে প্রদীপ সামনের চেয়ারে বসলো। নিরুপমাকে তার মন ভরে দেখতে ইচ্ছে করে, কখনো এই ইচ্ছেটা তার ক্ষীণ হয় না। আর এটা কমে যাক এটাও সে চায় না। কলকাতায় আসা নিয়ে তার চিন্তার অন্ত ছিল না। রমানাথ জেলে যাওয়ার পর একটু শান্তি ছিল মনে। 6 মাস আগের ঘটনা ভাবলে তো এখনো শিউরে ওঠে প্রদীপ। পুলিশের কাছে গিয়ে সব কথা স্বীকার করার পর রমানাথের খোঁজ পড়ে যায় চারিদিকে। প্রদীপেরও কিছু আর্থিক ক্ষতিপূরণ দিতে হয়েছিল, তবে রমানাথের খোঁজ পাওয়া যাচ্ছিল না কোথাও। বসিরের বাড়ি থেকেও চাপ আসছিল ক্রমাগত, বাড়ি বয়ে হুমকিও দিয়ে যাচ্ছিল ওরা। মোট কথা গ্রামে 5 জনের 5 কথা শুনতে শুনতে প্রাণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল তাদের। শেষে মাসখানেক পর একদিন কলকাতায় একটা পাগলের বেশে রমানাথকে দেখা যায়। দোষ স্বীকার সে কোনোভাবেই করেনি, তবে সুলগ্নাকে পাওয়া গিয়েছিল প্রধান সাক্ষী হিসেবে। সেই ভিত্তিতেই গ্রেপ্তার হয় রমানাথ। যদিও আদালত তাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করে শাস্তি কমানোর দাবি করেছিল, কিন্তু প্রদীপ নিজে দাঁড়িয়ে থেকে জোরালো গলায় সাক্ষী দিয়েছিল যাতে কোনোভাবে রমানাথ ছাড় না পেয়ে যায়। কারণ প্রদীপের মনে হয়েছিল সবটাই ছিল রমানাথের পরিকল্পনা। পাগলামি করা, দোষ স্বীকার না করা, কাউকে চিনতে না পারা, এসবটাই ছিল তার জন্য ভান। অবশেষে অনেক বাধা বিপত্তি পেরিয়ে রমানাথের যেদিন অনির্দিষ্টকালের জন্য সাজা ঘোষণা হলো, সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল নিরুপমা আর প্রদীপ। নিরুপমা সন্তান সম্ভবা হওয়ার পরই তারা কলকাতায় চলে আসে। বড় মামার সাহায্যে বাড়ি খুঁজে শুরু করে নতুন সংসার। তার আর নিরুপমার মাঝে কোনো বাধার হতে দেয়নি প্রদীপ। মেয়েটা ভেবেছিল এই ঘটনাটায় প্রদীপ রাগ করবে, তাকে অপছন্দ করবে, এইসব। কিন্তু প্রদীপের মনের অনুভূতিটা সে তখনও বোঝেনি হয়তো। ফুল সজ্জা রাতের ভোর হওয়ার সেই মুহূর্তটা নিজেদের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চেয়েছিল ওরা। আজ এতদিন পর সেই চেষ্টাটা কিছুটা হলেও সফল হয়েছে তাদের। নিরুপমার জীবনের 2টো অধ্যায়ের প্রথমটা কেটেছে সেই গ্রামের দিন দরিদ্র অবস্থায়, আর তার দ্বিতীয় অধ্যায়ের সূচনাতেই সে পেয়ে গেছে জীবনের বেশিরভাগ সুখ। গ্রাম থেকে বহু দূরে আজ নদীর অন্য পারে তার জীবন শুরু হয়েছে নতুন করে। রমানাথের মতো প্রাণীতে পৃথিবী যেন ভরে আছে, তেমন প্রদীপের মতো মানুষও পৃথিবীতে রয়েছে আমাদের আশেপাশে। শুধু একটু কষ্ট করে তাদের খুঁজে পাওয়ার অপেক্ষা। এই অপেক্ষাটুকু ভগবান আমাদের দিয়ে করায়। বেশিরভাগই তা কষ্টের হয়, তবে এই অপেক্ষার শেষে তিনি দায়িত্ব নিয়ে নদীর এপারের যাবতীয় দুঃখ মিটিয়ে দেয় নদীর ওপারে। আমি একটু গল্পটা আজকে স্পিডেই পড়েছি, আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। আসলে আমার টিউশনি পড়ানো আছে আর লেট হয়ে যাচ্ছে, এই কথাটা বললাম বলে কিছু মনে করবেন না। যেহেতু কথা দিয়েছিলাম যে আজকেই আপলোড করব, প্লিজ একটু মার্জনা করবেন। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।